কেন উচিত নয়, এতে অনেক ডেটা ট্রান্সফার হয়ে যায়, সিকিউরিটি ইস্যু থাকে। আপনার এই ছবিটাকে ওরা বিভিন্ন রকম বিভিন্ন আহ, আহ, ভুলভাল সাইটে আপলোড করতে পারে। সো কখনোই করবেন না, আমি এটার পক্ষে নই। বাট তারপরেও আমি আপনাদেরকে বলছি যে ওই এরকম একটা ফটোশপ, ঠিক আছে, আপনাকে নিজের ইমেজ সম্বন্ধে তৈরি করতে হবে এবং আপনাকে ওয়ার্ক করতে হবে যে ওই ইমেজের মতন যাতে নিজেকে আপনি সেই ডেভেলপ করতে পারেন। থিঙ্ক পজিটিভ, 4 নম্বর পয়েন্ট যেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, থিঙ্ক পজিটিভ। যে নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে, যারা নেগেটিভ করছে আপনাকে বা সেই ধরনের নেগেটিভ লোককে থেকে যতটা ডিস্টেন্সে থাকা যায়, ঠিক আছে, তত আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন এই বিজনেসের জন্য। ঠিক আছে, যে একটা জিনিস মাথায় রাখবেন, পজিটিভিটি দিয়ে আপনি একটা মাউন্টেনকেও আপনি ওভারকাম করতে পারবেন, মাউন্টেন্স অফ প্রবলেম সেটাকেও আপনি করতে পারবেন পজিটিভ মেন্টালিটি দিয়ে। কিন্তু যদি আপনি কন্টিনিউয়াসলি কোনো লোকের নেগেটিভ কথা শুনতে থাকেন, ঠিক আছে, তাহলেও যেটা হবে সেটা হচ্ছে যে আপনি হারিয়ে যাবেন এই বিজনেস থেকে। তো সুতরাং যত নেগেটিভিটি মাথার মধ্যে ঢোকাবেন তত আপনার কনফিডেন্স লো হবে। ঠিক আছে, তত কনফিডেন্স আপনার লো হবে। তো সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য অলওয়েজ পজিটিভ থিঙ্কিং এর মধ্যে থাকাটা খুবই জরুরি। দেখুন, নেগেটিভ থিঙ্কিং আপনাকে কোনো পজিটিভ রেজাল্ট দেবে না। তো সুতরাং যে নেগেটিভ থিঙ্কিং পজিটিভ রেজাল্ট দেবে না, সেটা করে তো কোনো লাভ নেই। পজিটিভ থিঙ্কিং আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, পজিটিভ থিঙ্কিং কখনো আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে না। তো সুতরাং আমার নেগেটিভ থিঙ্কিং নিয়ে থাকা উচিত না পজিটিভ থিঙ্কিং থাকা উচিত, এটা একটা যে কোনো সুস্থ বুদ্ধিমান বিবেকবান মানুষের নিজেরই বোঝা উচিত। কিল নেগেটিভ থটস। কখনো কখনো আপনার মনে হতে পারে, যখন আপনি খুব একটা কনফিডেন্ট নন বা আপনি কোনো একটা শুরু করছেন কোনো একটা কাজ, সো সে সময় কাজটা সম্বন্ধে আপনার ধারণা কম, আপনার স্কিল কম। সো তখন আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার মাথার মধ্যে অনেক নেগেটিভিটি আসতে পারে। আচ্ছা, আমি তো ওনার মতন বলতে পারি না, আমি তো ওনার মতন দেখতে ভালো না, আমি তো ওনার মতন ব্যাকগ্রাউন্ডে থেকে আসিনি, ঠিক আছে, আমি তো এতদিন পরে জয়েন করেছি। এগুলো অনেক নেগেটিভ থটস থাকে যে আমার মধ্যে কি সফলতা আসবে। সো এই রকম ভাবনাগুলোকে আপনাকে কি করতে হবে, সেপারেট করে ফেলতে হবে, আপনাকে সেপারেট করে ফেলতে হবে যাতে আপনার এই ধরনের ভাবনা না আসে। ইউ হ্যাভ টু লার্ন টু বি অ্যাওয়ার অফ সেলফ টক। ঠিক আছে, নিজের সঙ্গে নিজে কি কথা বলছেন, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে যে কোনো নেগেটিভ জিনিস বা টক্সিক লোক মানে যারা নেগেটিভ কথার মাধ্যমে বিষ ছড়ায়, ঠিক আছে, তা সেগুলোকে মাথা থেকে দূর হবে। রাইজ দ্য রেন্ট অ্যান্ড কিক দেম আউট। তাদের আহ, তাদেরকে এমন আপনি লেভেলে নিয়ে যান। রেজ দ্য রেন্ট মানে কি, মানে ভাড়া এমন যে আপনি আপনার ধরেন বাসা ভাড়াটা এমন একটা চাইছেন যেখানে যে কোনো লোক এসে নিতে পারবে না বাসা ভাড়াটা। ঠিক আছে, সো আপনি এমন একটা লেভেলে নিজেকে নিয়ে যান যে সেই ধরনের নেগেটিভ লোক আপনাকে কোনো কিছু অ্যাপ্রোচ করতেও যেন ভয় পায়, এবং তাদেরকে লাইফ থেকে বাদ দেওয়া জরুরি। ইউ কান্ট লিভ এ পজিটিভ লাইফ উইথ এ নেগেটিভ মাইন্ড। আপনি একটা পজিটিভ লাইফ কখনো লিড করতে পারবেন না উইথ এ নেগেটিভ মাইন্ড। কারণ আপনি যতই সফল হন না কেন, আপনি যদি নেগেটিভ লোক হন, আপনার জীবনে কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি নেগেটিভ থিংস ঘটতেই থাকবে। সেটা কোনো না কোনো ভাবে, সেটা ফ্যামিলি এসপেক্ট হতে পারে, বিজনেস এসপেক্ট হতে পারে, রিলেশনশিপ এসপেক্ট হতে পারে, ফিনান্সিয়াল এসপেক্ট হতে পারবে, যে কন্টিনিউয়াস আপনি কিন্তু মানে একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাবেন, বিকজ ইউ আর অ্যাট্রাক্টিং নেগেটিভ থিংস ইন ইউর লাইফ। সো নেগেটিভ থটসকে কিল করতে হবে। ঠিক আছে, সো এখানে একটা সুন্দর কথা আছে, এটা না বললেই নয়, যেটা মিস্টার টাটা বলেছিলেন যে নান ক্যান ডিস্ট্রয় আয়রন, যে লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, বাট লোহার মধ্যে যে জং ধরে, বাট ইটস ওন রাস্ট ক্যান, মানে লোহার মধ্যে যে জং ধরে সে নিজেই নিজেকে ধ্বংস করে ফেলে। সো কোনো ব্যক্তি কোনো লোককে ডিস্ট্রয় করতে পারে না, বাট তার মাইন্ডসেট পারে। একটা লোক একটা নেগেটিভ কথা বললো, আর নেগেটিভ কথাটা আপনি বিলিভ করে ফেললেন, আপনি অ্যাবজর্ভ করলেন, আপনি আপনার মাইন্ডের মধ্যে নিয়ে গেলেন, এটা নিয়ে ভাবতে শুরু করলেন এবং নিজেকে নেগেটিভ করে ফেললেন, তো আপনি অলরেডি ডিস্ট্রয় হয়ে গেছেন। তাহলে ওই লোকটা কি আপনাকে ডিস্ট্রয় করলো না, ওই লোকটা একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স আপনার ভেতরে দিল। সুতরাং এটা এটা একটা লোককে গুলি করে মারার থেকেও মারাত্মক, কারণ তিলে তিলে ওই নেগেটিভিটি আপনাকে শেষ করে দিল। সো এটা মাথায় রাখতে হবে যে কোনো ধরনের নেগেটিভ লোকের ইনফ্লুয়েন্স থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। গেট টু নো ইয়োর সেলফ, নিজেকে জানতে হবে। যদি নিজেকে জানতে হয় তাহলে স্টার্ট লিসেনিং টু ইয়োর থটস। যে নিজেকে জানতে গেলে আগে নিজের সঙ্গে সময় স্পেন্ড করতে হবে, নিজের ভাবনা চিন্তাগুলো কি সেগুলোকে শুনতে হবে, সেগুলো লিখতে হবে একটা জার্নালে, কোথাও একটা ডায়েরিতে লিখুন
অ্যাবাউট দ্য থটস ইউ হ্যাভ অ্যাবাউট ইউর সেলফ, নিজের সম্বন্ধে আপনার কি ভাবনা সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি নিজের ব্যাপারে ভালো ভালো জিনিস জানাটা খুব জরুরি। যে যে জিনিসগুলো আপনি খুব ভালো পারেন সেগুলোকেও আপনার আহ কি করতে হবে, সেগুলোকে আপনাকে লিখতে হবে এবং সেগুলো সম্বন্ধে ভাবতে হবে। যে এবং আপনাকে এটাও ভাবতে হবে যে যে আপনার লিমিটেশনস কোথায় আছে। যদি সেগুলো রিয়েল লিমিটেশনস হয় তাহলে আহ সেগুলোকে আপনি কিভাবে অন্য কিছু দিয়ে রিপ্লেস করবেন যাতে ওই দুর্বলতাটা ঢেকে রাখা যায়। ঠিক আছে, সো নিজেকে জানাটা খুব জরুরি। কারণ আমি যদি নিজেকেই না জানি আমি নিজে কিভাবে কনফিডেন্ট হব, কোন ব্যাপারটাতে আমি কনফিডেন্স দেখাবো। তো এই জায়গাটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অ্যাক্ট পজিটিভ। যে কোনো সিচুয়েশনে, যে কোনো নেগেটিভ সিচুয়েশনও, অ্যাডভার্স সিচুয়েশনও, খারাপ সিচুয়েশনও যদি একটা লোক পজিটিভিটি দেখাতে পারে তাহলেই সে লোক কিন্তু অ্যাকশন নেবে পজিটিভ। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু পুট ইট ইনটু অ্যাকশন। যে আপনি শুধু পজিটিভ ভাবছেন সেটা হবে না, আপনাকে সেটা অ্যাকশনে কনভার্ট করতে হবে, সেটা বাস্তবে কাজে দেখাতে হবে। কি অ্যাকচুয়ালি ইজ দ্য কি টু ডেভেলপিং সেলফ কনফিডেন্স। যে আপনি খুব মেন্টালি মাইন্ডসেট করলেন, সবকিছু করলেন, বাট মাইন্ডসেট করলেন, বেসিক প্ল্যাটফর্মটা তৈরি করলেন। ঠিক আছে, আপনি ওই যেরকম আমরা একটা ধরুন পরোটা বানাচ্ছি বা রুটি বানাচ্ছি, আটা বা ময়দাটা আপনি মাখলেন সবকিছু, এটা হচ্ছে মাইন্ডসেট। বাট আলটিমেটলি আপনাকে এটা রোল করতে হবে, আপনাকে এটা শিখতে হবে, সো দ্যাট আপনি প্রপার রুটি বা পরোটাটা তৈরি হয়। ঠিক আছে, সো সে কারণে ওটা হচ্ছে পজিটিভ অ্যাকশনে কনভার্ট করতে হবে। সো ইটস ওয়ান থিং টু লার্ন টু থিঙ্ক পজিটিভ। শুধু থিঙ্ক, একটা একটা পজিটিভলি থিঙ্ক করা, পজিটিভ ভাবনার মধ্যে আসা হচ্ছে একটা জিনিস। আর ওয়েন ইউ স্টার্ট অ্যাক্টিং অন ইট, ইউ চেঞ্জ ইউর সেলফ ওয়ান অ্যাকশন অ্যাট এ টাইম। আর যখন আপনি যেটা পজিটিভ ভাবছেন সেটাকে যখন অ্যাকশনে কনভার্ট করছেন তখন এটা আপনাকে চেঞ্জ করে। এবং যে কোনো সময় একটা অ্যাকশন নিন অ্যাট এ টাইম। বি কাইন্ড এন্ড জেনারাস। ঠিক আছে, দয়ালু হওয়া খুব জরুরি, জেনারাস হওয়াটা খুব জরুরি। ঠিক আছে, জেনারাস মানে কি, মানে বিনয়ী হওয়াটা খুব জরুরি। ঠিক আছে, আপনি আপনি যত ওপরের দিকে, একটা কথা আছে যে যে আহ, আমরা বলি না বাঁশের চেয়ে কঞ্চির দরদ বেশি। ঠিক আছে, অনেক সময় দেখবেন একটা অফিসে যাবেন, অফিসারের বিহেভিয়ার কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু পিয়নের বিহেভিয়ার খুবই খারাপ। বিকজ ওই অফিসার অনেক এডুকেশন নিয়ে, তার ম্যাচুরিটি নিয়ে সে একটা চেয়ারে বসেছে। ঠিক আছে, যদি আপনি দেখেন যে কোনো একজন অফিসার অনেক উচ্চ পদে কিন্তু তার ব্যবহার খুবই খারাপ, দ্যাট মিনস আসলে সে হয়তো পড়াশোনা করে ওই পুঁথিগত বিদ্যায় নিয়েছে কিন্তু সে জেনারেস হতে পারেনি, সে কিন্তু ওই চেয়ারে বসার যোগ্যতা অর্জন করতে পারেনি। সো অনেক সময় আপনার অ্যাকশনস, আপনার বিহেভিয়ার, এটা আহ যদি জেনারেস না হয়, যদি আপনি বিনয়ী না হন, যদি আপনি ভদ্রতা না দেখাতে পারেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি আসলে লিডারশিপের ধারে কাছেও পৌঁছতে পারবেন না। লোকের আপনার সেলফ ইমেজ একদম ডিস্ট্রয় হয়ে যাবে। সো নো, দ্য বিং কাইন্ড টু আদার্স। এবং লোকের প্রতি দয়ালু হওয়াটা খুব জরুরি, তাদের প্রতি বিনয়ী হওয়াটা জরুরি, তাদের তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করাটা খুব জরুরি। ঠিক আছে, সেটা আপনি একটা ফেসবুকের স্ট্যাটাসের মধ্য দিয়েও আপনার অভদ্রতাটা আপনি প্রকাশ করতে পারেন। আপনি ফিজিক্যালি একটা কথা বলে আপনি আসলে আপনার সেলফ ইমেজটাকে আপনি পোর্ট্রে করছেন যেখানেই। আমি ফেসবুকে একটা ধরুন রাইট আপ দিলাম, আমি একটা হয়তো ইনস্টাগ্রামে ভিডিও দিলাম, বা আমি হয়তো একটা ফিজিক্যাল মিটিং এ ধুম করে একটা কথা বলে ফেললাম, বা আমি একটা এরকম ডিজিটাল মিটিং লাইক জুম মিটিং এর মধ্যে আমি একটা অভদ্র আচরণ করে ফেললাম, বা আমি এই ধরনের যেগুলো নেগেটিভিটি স্প্রেড করলাম, কাউকে ছোট করলাম, ঠিক আছে, আমার বক্তব্যের মাধ্যম দিয়ে, তাহলে আমি কিন্তু কাইন্ড বা জেনারাস কিছু হতে পারলাম না। তো এটাতে কি হবে, এটাতে আপনার কনফিডেন্স, ঠিক আছে, যে আরো নিচের দিকে চলে যাবে, আরো নিচের দিকে চলে যাবে। কারণ তখন আপনি দেখবেন যে আপনি যখন, আমি যদি কারোর সঙ্গে অভদ্র আচরণ করি সে কি আমার সঙ্গে ভদ্র আচরণ করবে? সে যদি আমার সঙ্গে ভদ্র আচরণ নাও করে সে আমার সঙ্গে কোনো আচরণই করবে না বা আমার সঙ্গে মিট করবে না। তো যখন আমি দেখবো আমার আশেপাশের লোকজন আমাকে পছন্দ করছে না, আমি যখন দেখবো আসা, তখন আমার কি হবে, আমার কনফিডেন্স লুজ হয়ে যাবে। ঠিক আছে, সো খুবই জরুরি টু উইন পিপল। ঠিক আছে, গেট প্রিপেয়ার্ড। যে কোনো কিছুর জন্য একটা প্রিপারেশন নেওয়াটা জরুরি। কেন প্রিপারেশন নেওয়াটা জরুরি? কারণ আমি কি বলছি, স্টেজে কখনো মেকআপ হয় না। ঠিক আছে, ইট ইজ হার্ড টু বি কনফিডেন্ট ইন ইয়োর সেলফ ইফ ইউ ডোন্ট থিঙ্ক ইউ উইল ডু ওয়েল এট সামথিং।
যে অর্থাৎ আপনি কোনো একটা কাজ করবেন, একটা প্রেজেন্টেশন করবেন বা যাই করবেন, যে স্ট্র্যাটেজি তৈরি করবেন, যদি আপনি কনফিডেন্ট না থাকেন আপনার ওই স্ট্র্যাটেজি নিয়ে, তাহলে আপনি যদি মনে করেন যে আমি যেটা করছি এটা হয়তো ভালো হতেও পারে নাও হতে পারে, তাহলে কিন্তু আপনি কিন্তু মানে লুজার হয়ে যাবেন। সো আপনি ভাবুন যখন আপনি একটা এক্সাম ছোটবেলায় দিতে যেতেন, সো যে খুব সারা বছর পড়ালেখা করে খুব ভালো পড়াশোনা করে যে পরীক্ষা দিতে যেত তার সিচুয়েশন কি হবে, আর যে সারা বছর পড়েনি, ওই আগের দিন রাত্রেবেলা বা 2-4 দিন সপ্তাহখানেক ধরে কিছু পড়ালেখা করে গেছে, তার কনফিডেন্স লেভেল কিরকম হবে। এটা দিয়ে বুঝতে পারছেন যে যে কোনো কিছুতে প্রিপারেশন নেওয়া জরুরি। ধরুন আপনি একজন কাউকে প্ল্যান প্রেজেন্টেশন করতে যাবেন, সো ওই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড জানা জরুরি। ওই ব্যক্তির আম, যদি আপনি তার এরিয়া অফ ইমপ্রুভমেন্ট জানতে চান, তার লাইফের চ্যালেঞ্জেস কি আছে সেগুলো যদি আগে জেনে যান এবং আপনি জানেন লোকটার পছন্দ অপছন্দ কি, তাহলে আপনি প্রিপারেশন নিতে পারবেন যে আমি তাকে আসলে কি অ্যাঙ্গেলে অ্যাপ্রোচটা করবো। সো সেটার জন্যই আমি বলবো যে আপনাদের খুবই 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 জরুরি যে প্রিপারেশন নিয়ে যাওয়া। কোনো একটা প্রোডাক্ট সেল করতে যাবেন, প্রোডাক্টটা সম্বন্ধে তার গুণাগুণ সম্বন্ধে জেনে যান, এই প্রোডাক্টটা সম্বন্ধে 5টা টেস্টিমোনিয়াল শুনে যান। ঠিক আছে, সেটা আপনার থ্রু দিয়ে হোক, ইউটিউবে হোক, কোনো ট্রেনিং থেকে আপনি জেনেছেন হোক, নোট করুন যে এই প্রোডাক্টটা খেয়ে উনি এই জায়গার উনি এই, যখন আপনি কাউকে বলতে পারবেন যে যে বাগেরহাটের এই ভদ্রলোক এই প্রোডাক্টটা ব্যবহার করে এই রেজাল্টটা পেয়েছে, ঠিক আছে, তখন লোকের মধ্যে অনেক বেশি কি হয়, কনফিডেন্স আছে, আচ্ছা এই প্রোডাক্ট ইউজ করে মানে লোকের নামও জানে, তার সঙ্গে আপনাকে আমাকে কথা বলাতে পারবেন, যদি ফোন নাম্বার থাকে আরো ভালো। সো আপনি যদি কমপ্লিট প্রিপারেশন নিয়ে যান তাহলে কি হবে, আপনার মিটিংটা সাকসেসফুল হবে। অ্যান্ড থার্ড, নো ইয়োর প্রিন্সিপালস ভ্যালুজ অ্যান্ড লিভ দেম। যে আপনার নিজের প্রিন্সিপাল, ঠিক আছে, আপনার ভ্যালুজ, আপনার ভেতরে আপনার যে এথিক্স, সেগুলোকে জানুন। তো সেইগুলো জানার পাশাপাশি যেটা আপনাকে করতে হবে সেটা নিয়ে বাঁচতেও হবে। এবং সেই প্রিন্সিপালস গুলো কি, আমরা 7 প্রিন্সিপালস এর কথা বলেছিলাম। একটা হচ্ছে আনটায়ারিং এফোর্ট ফর ইমপ্রুভমেন্ট, যে আমি সব জানি, আমি সব বুঝে গেছি, আমি অনেক এক্সপার্ট হয়ে গেছি, আমি ডিরেক্ট সেলিং এর এক্সপার্ট, আমি সেলিং এর এক্সপার্ট, আমি প্রেজেন্টেশনের এক্সপার্ট, আমি একজন ট্রেনিং এক্সপার্ট। যদি কেউ ভেবে যায় যে তার গ্লাস শেষ হয়ে গেছে এবং সে সব জেনে গেছে, তাহলে আসলে সে মূর্খের স্বর্গে বাস করছে। সো অলওয়েজ, কখনোই নিজেকে ইমপ্রুভ করা থেকে, লার্নিং থেকে, শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখবেন না। আপনি যত যাই জানেন, আইনস্টাইন বলেছিল সমুদ্রের সামনে দাঁড়িয়ে যে আমার আইনস্টাইন, আমি বিজ্ঞানী আইনস্টাইনের কথা বলছি, যে পৃথিবীতে যদি আমরা প্রথম 1-2-3-এর যে নলেজেবল লোক, ব্রিলিয়ান্ট লোক, তার কথা বলি, তার মধ্যে আমরা আইনস্টাইনের কথা বলবো। আইনস্টাইন, আমরা যেখানে যারা যতজন আছি তারা তো কেউ আইনস্টাইন নই, আমরা একমত হব যে আইনস্টাইন হচ্ছে সবচেয়ে বেশি দিগ্গজ লোক। তো তিনি একজন সমুদ্রের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার কাছে যা নলেজ আছে সেটা হচ্ছে এই সমুদ্রের সামনে একটা বালু কণার মতো। তো যদি আইনস্টাইনের মতন বিজ্ঞানী, সর্বোচ্চ এডুকেশন যার কাছে ছিল, সর্বোচ্চ মেধা যার কাছে ছিল, সে যদি এই কথা বলতে পারে যে সমুদ্রের মাঝে বালু কণা, তাহলে তো আমরা কোথাও আছি। তো সুতরাং কোনো অহংকার দেখিয়ে লাভ নেই, আপনাকে নিজেকে ইমপ্রুভ করার জন্য অনবরত শিখতে হবে। সেকেন্ড হচ্ছে গ্র্যাটিটিউড, অর্থাৎ কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। যে লোক কৃতজ্ঞতা বোধ হারিয়ে ফেলেছে সে আসলে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, তাকে মানুষ হিসেবে আসলে গণ্য করার কোনো যুক্তি নেই। তার সঙ্গে একজন পশুর কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, সে হয়তো একজন একজন পশু যার দুটো চোখ দুটো কান আপনার আমার মতন কথা বলছে, এরকম একটা জায়গা হতে পারে, বাট যার কৃতজ্ঞতা বোধ নেই সে আসলে মানুষ নয়। কোঅপারেশন অ্যান্ড টিম স্পিরিট, অলওয়েজ আপনাকে আপনার টিম স্পিরিট নিয়ে কাজ করতে হবে। শুধু নিজের স্বার্থ, নিজের ভাবনা টিমের ওপর চাপিয়ে দিলে চলবে না, টিমকে কোঅপারেট করতে হবে। কোঅপারেশনের মাধ্যমে একে অন্যকে সাহায্য করার মাধ্যমে এগিয়ে যেতে হবে এবং এমন সবকিছু, এমন স্পিরিট ধরে রাখতে হবে যেন টিমের মধ্যে অলওয়েজ একটা পজিটিভিটি ফ্লো করে। যদি আপনার অ্যাকশন টিমের স্পিরিটকে পিছিয়ে দিচ্ছে, তাহলে আপনি কি, তাহলে আপনি আর সে লিডার হতে পারবেন না, লোক আপনার উপর কনফিডেন্স হারিয়ে ফেলবে। আর যখন লোক আপনার উপর কনফিডেন্স হারিয়ে ফেলবে, যতই আপনি দেখান আমি খুব কনফিডেন্ট আমি খুব কনফিডেন্ট, আপনি লুজারই হবেন। ফেয়ারনেস অ্যান্ড অনেস্টি, আপনাকে সততার সাথে কাজ করতে হবে এবং স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। ঠিক আছে, আপনি যা বলছেন সেটা যুক্তিগ্রাহ্য কিনা বা কিছুদিনের জন্য লোককে বোকা বানানোর জন্য কিনা, এটা আপনি জানেন।
তো সুতরাং অনেস্টি এবং ফেয়ারনেস, স্বচ্ছতা থাকাটা খুবই জরুরি। কন্ট্রিবিউশন টু সোসাইটি, কন্ট্রিবিউশন টু সোসাইটি, যেমন আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে স্যার আপনি 25 ইয়ার্স ধরে ডিরেক্ট সেলিং করছেন, আপনি প্রেস্টিজে 10 বছরের বেশি সময় হয়ে গেছে, আপনি আপনার আপনি অনেক অ্যাচিভমেন্ট করেছেন, গাড়ি বাড়ি যাবতীয় একটা ডিরেক্ট সেলিং থেকে লোক যা চায় সমস্ত কিছু পেয়েছেন, তারপরেও কি ইন্সপিরেশন আপনাকে কাজ করতে সাহায্য করে যে আপনি এত পরিশ্রম করেন, 14, 15, 16 ঘন্টা দিনে কাজ করছেন? তার রিজনটা কি? তার রিজনটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে যে আমি যা পেয়েছি আমার মাধ্যমে, আমি যা জেনেছি সেই অভিজ্ঞতাটা শেয়ার করার মাধ্যমে আমার এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যত লোকজন আছে, এই সোসাইটিতে যত লোকজন আছে, তাদের যদি বিন্দুমাত্র উপকৃত হয়, তাহলে আমার এটাই হচ্ছে কন্ট্রিবিউশন টু আওয়ার সোসাইটি। যদি এখানে আজকে আপনারা এখানে আমি যতজন লোক আছেন, যে এখানে হয়তো 300 জন আছেন, বাট এখানে আমি জানি এক একটা গ্রুপে অনেকে 10 জন, 5 জন, 15 জন করেও আছেন, হয়তো 100-5 লোক, 600 লোক হয়তো এই প্রোগ্রামটা দেখছেন। হ্যাঁ, যদি এই 600 লোকের মধ্যে 6 জন ব্যক্তিও যদি এই আমি যে আজকে 22টা পয়েন্ট বলবো তার মধ্যে যদি 3টে পয়েন্টও বোঝেন, তাহলে আজকে আমার এই পরিশ্রমটা সার্থক হয়ে যাবে। সো আমি আমি জানি যে সব ব্যক্তি জীবনে সফল হবে না, বা যা শুনছে সেগুলো জীবনে মানবে তা নয়, কিন্তু মাত্র 3 জন বা 6 জন ব্যক্তিও যদি তার লাইফে কিছুটা ঘটাতে পারে এই বক্তব্যগুলোর মাধ্যমে, তাহলেও তার লাইফ, আমি মনে করবো আমার পরিশ্রমটা সার্থক হয়েছে। দেন হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, যে সময়ের সঙ্গে সঙ্গে অ্যাডপ্ট করে নেওয়া। আমরা বিজনেস করতে এসেছি, বিজনেসে অনেক চ্যালেঞ্জেস আসবে, আমরা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, এক একটা মানুষ এক এক ধরনের হয়, তো সেই মানুষকে সামলানোর ক্ষেত্রটাও ডিফারেন্ট ডিফারেন্ট হবে। সো এই অ্যাডাপ্টেবিলিটিটা, এই জায়গাটা, ঠিক আছে, যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জও হতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মডিফাইও করতে হবে, ঠিক আছে। কার্টসি অ্যান্ড হিউমিলিটি, যে আমাদের মধ্যে যেন মানবিক বোধটাও থাকে, এবং কার্টসি মানে আচার আচরণ ভদ্রতা যেন আমরা সবসময় মেনটেন করি। তো এই বেসিক 7টা প্রিন্সিপাল যদি আপনি জানেন এবং সেগুলোকে আপনি অ্যাডপ্ট করার চেষ্টা করেন, তাহলে সেগুলো আপনাকে আপনাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। তো চলুন, এই 10টা পয়েন্টস নিয়ে আমরা গত দিনও আলোচনা করেছিলাম, বাট আজকে কেউ কেউ আমাকে লিখছিলেন যে স্যার যদি আমি গত ইয়েতে ছিলাম না, পার্ট 1 সেশনে ছিলাম না, পার্ট 2-তে আপনি শুরু করার আগে যদি আপনি আমাদেরকে একটু এই 10টা পয়েন্ট বলেন তাহলে সুবিধা হবে। আমি হয়তো অনেক লং ইলাবোরেট করলাম না, বাট আপনাদেরকে মেন মেন পয়েন্টস গুলোকে আপনাদেরকে বোঝাতে সাহায্য করলাম। চলুন আজকে যে 11 নম্বর পয়েন্ট নিয়ে আমরা শুরু করব। 11 নম্বর পয়েন্টস, কনফিডেন্স বাড়ানোর জন্য কি দরকার? স্পিক স্লোলি। আপনি কথা বলবেন দ্রুতভাবে, দ্রুততার সাথে কথা বলবেন না, আপনি কথা বলবেন ধীরে ধীরে। কেন? সাচ এ সিম্পল থিং, এটা কিন্তু একটা সামান্য জিনিস, সহজ জিনিস, বাট ইট ক্যান হ্যাভ এ বিগ ডিফারেন্স ইন হাউ আদার পারসিভ ইউ। অর্থাৎ, কিন্তু আপনি যখন ধীরে ধীরে কথা বলবেন, এটা কিন্তু একটা অন্য লোক এটা কিন্তু অনেক বড়ভাবে আপনার সঙ্গে দেখবে। এ পার্সন ইন অথরিটি, যে লোকটার মধ্যে অথরিটি আছে, ঠিক আছে, যে লোকটার মধ্যে একটা অথরিটি আছে, মানে আমি কি বলবো বলবো মানে ধরুন একটা লিডারশিপ আছে, যে ডিকটেট করতে পারে উইথ অথরিটি, স্পিক স্লোলি। সে কি করবে? স্লোলি কথা বলবে। ইট শোজ কনফিডেন্স। আপনি যত যে জিনিসটা, আপনি যদি একটা জিনিস জানেন, তাহলে আপনি সেটাকে বুঝিয়ে বলতে পারবেন। যেরকম আমরা দেখেছি যে আমাদের স্কুলে বা কলেজে আমাদের টিচাররা বা প্রফেসররা যখন পড়িয়েছে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো জিনিস বোঝানোর জন্য ধীরে ধীরে আমাদের বোঝাতো। কেন? কারণ উনি ওই বিষয়টাতে মাস্টার আছেন, তো ওনার ঘাবড়ানোর কিছু নেই যে উনি ভুল বলবেন বা কিছু, যেহেতু উনি কনফিডেন্ট আছেন বিষয়টা নিয়ে, তাহলে ধীরে ধীরে বলতেন যাতে সব লোক সেটাকে অ্যাডপ্ট করতে পারে। এ পার্সন হু ফিলস দ্যাট হি ইজ নট ওয়ার্থ লিসেনিং টু উইল স্পিক কুইকলি। আপনি দেখবেন অনেক সময় আমরা ছোটবেলায় এই এই দুষ্টুমিটা আমরা সকলেই করেছি, কোনো একটা পড়া আমরা বা কবিতা ছড়া বা কোনো একটা পড়া আমাদের জিজ্ঞেস করেছে, এবং আমি কিছুটা মনে আছে কিছুটা মনে নেই, আমরা কি করেছি, শুরু দিকে খুব ভালোভাবে বলে যেটুকুনি জানি সেটা বোঝার মতন করে বলে, যেটা থেকে আমার একটু কনফিডেন্সের অভাব সেটা আমরা একটু এড়িয়ে যেতে চাই, বা ধীরে বলি বা একটু স্পিডে বলে চলে যাই যাতে টিচার বুঝতে না পারে। ঠিক আছে, অনেক সময় এরকম হয়। ঠিক আছে, সো আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, যদি আপনার কনফিডেন্স থাকে কোনো বিষয়ের উপর যেখানে আপনি কথা বলছেন, সেক্ষেত্রে আপনি কি করছেন? আপনি কনফিডেন্সের সঙ্গে যখন বলছেন আপনি স্লো বলছেন, আর যখন আপনি খুব স্পিডে কথা বলছেন, আপনি জানেন যে আপনি যে বক্তব্যটা রাখছেন আসলে এই বক্তব্যটার কোনো ভ্যালু নেই, যত লোক কম শুনবে কম বুঝবে তত আপনার জন্য ভালো। তো যেটা হচ্ছে যে যে
প্লিজ স্পিক স্লোলি। যেটুকুনি বলবেন, যেটা সম্বন্ধে জানেন না সে বিষয়ে কথা বলারই প্রয়োজন নেই। যেটুকুনি জানবেন বুঝবেন, যে সব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবেন, সেটাতে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি কনফিডেন্টের সঙ্গে স্লোলি বলবেন, যাতে লোকে বুঝতে পারে এই সাবজেক্ট সম্বন্ধে আপনার নলেজ আছে। পয়েন্ট নাম্বার 12, সেটা হচ্ছে স্ট্যান্ড টল। অর্থাৎ একদম স্ট্যান্ড টল মানে, টল মানে কি লম্বা, স্ট্যান্ড মানে দাঁড়ানো, মানে একদম লম্বা হয়ে দাঁড়ানো, এই কথাটাই। সো ওয়েন আই রিমাইন্ড মাইসেলফ টু স্ট্যান্ড টল অ্যান্ড স্ট্রেট, আই ফিল বেটার অ্যাবাউট মাইসেলফ। ধরুন আপনি, যদি আমি বডি ল্যাঙ্গুয়েজ বলি একটু, আমি এটা আমাকে যাতে আপনি ধরুন আমি এইভাবে বসে আছি, স্ট্রেট বসে আছি। সো এইভাবে বসে থাকলে আমাকে কনফিডেন্ট দেখাবে না, আমি যদি ঘাটটা ঝুঁকিয়ে এভাবে বলি আমাকে কনফিডেন্ট দেখাবে? জাস্ট আপনারা যে যেখানে আছেন, ঠিক আছে, যদি আপনি একটু বসে, অনেকেই আছেন আমি রিকোয়েস্ট করবো বিছানায় শুয়ে শুয়ে প্রোগ্রাম দেখছেন, এটা আসলে উচিত না। ঠিক আছে, যদি আপনি বিছানায় শুয়ে থাকেন তাহলে আপনার লার্নিং মোড অন হয় না, আসলে আপনি শুনছেন সিনেমার মতন একটা কিছু দেখে যাচ্ছেন, এটা আপনার ব্রেনে ঢুকবে না। তো আপনি যদি বসে আছেন, আপনি একবার দেখুন, আপনি একটু কাঁধ ঝুঁকিয়ে বসুন, আর একটা কাজ শক্ত করে বসুন, স্ট্রেট হয়ে বসুন। কোন পয়েশ্চারে, কোন বডি ল্যাঙ্গুয়েজে আপনার পজিটিভিটি লাগছে আপনি সেটা ফিল করতে পারবেন। জাস্ট শুধু বডি ল্যাঙ্গুয়েজ, একটু কাঁধ ঝুঁকিয়ে বসা, দেখবেন যে আমরা সিনেমায় দেখবেন বা বিভিন্ন গরিব লোক যার কনফিডেন্স, যে আপনার সামনে কথা বলতে ভয় পাচ্ছে, বা ধরুন কোনো অফিসের বস, বা আপনি চাকরি করছেন, আপনি যখন আপনার ম্যানেজারের সামনে যাচ্ছেন, বসের সামনে যাচ্ছেন, তখন দেখবেন আপনি হাত জোর করে যাচ্ছেন, বা আপনি খুব কনফিডেন্টলি হয়ে যাচ্ছেন না। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা কি হয় তখন আমি কনফিডেন্স লুজ করি। সো আপনি যখন একটু স্ট্রেট উইথ গুড বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এমন ভাবে আপনি চলবেন যেন আপনার টপ, আপনার মাথাটাকে কেউ আকাশের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, এরকম আপনাকে মনে হতে হবে, স্ট্রেট আপনি যাবেন। হ্যাঁ, সাইড পিপল হু স্ট্যান্ড স্ট্রং কনফিডেন্ট আর মোর অ্যাট্রাকটিভ। এবং যদি একটা জিনিস মাথায় রাখবেন যে খুব প্রপার পয়েশ্চারে, বডি ল্যাঙ্গুয়েজে চলাফেরা করে, তাদের অনেক বেশি কনফিডেন্স দেখা যায়, এবং তারা দে আর মোর অ্যাট্রাকটিভ। ঠিক আছে, সো আই উইল স্ট্যান্ড টল অ্যান্ড আই ট্রাই নট টু ফল অ্যাজ আই রিচ অল অফ মাই গোলস। ঠিক আছে, জার্ভে সালাজারের একটা বক্তব্য আছে যে আই উইল স্ট্যান্ড টল অ্যান্ড আই ট্রাই নট টু ফল অ্যাজ আই রিচ অল অফ মাই গোলস। যে আমি যদি কনফিডেন্ট থাকি, আমি যদি একদম স্ট্রেট চলতে পারি, আমি চেষ্টা করব যাতে আমি কোনো মানে গোলস, যে লক্ষ্যটা আমি স্থির করেছি সেটা না রিচ করা অবধি, সেটা না পৌঁছানো অবধি আমি যেন ফল না করি। তো স্ট্যান্ড টল, বডি ল্যাঙ্গুয়েজ আপনার স্ট্রেট, আপনার পয়েশ্চার, ঠিক আছে, এইভাবে আপনাকে চলতে হবে। ইনক্রিজ কম্পিটেন্স, কম্পিটেন্স মানে দক্ষতা। সো হাউ ডু ইউ ফিল মোর কম্পিটেন্ট? আপনি কখন নিজেকে অনেক কম্পিটেন্ট ভাববেন, যে যোগ্য ভাববেন, আপনি খুব দক্ষ ভাববেন? বাই বিকামিং মোর কম্পিটেন্ট, তখনই আপনি ভাবতে পারবেন যদি আপনার কোনো বিষয়ে দক্ষতাটা বাড়াতে পারেন। আর এটা হচ্ছে কি, গেট ইন ইয়োরসেলফ ইনটু রেগুলার ডেভেলপমেন্ট, এটা রেগুলার ডেভেলপমেন্টের একটা প্রসেস। রাতারাতি আপনি যেটা ডেভেলপমেন্ট হয় না। ঠিক আছে, সো আপনি একটা ভাবুন কোনো একটা শহরে, যখন একটা ধরুন সাপোজ, আমি যদি এক্সাম্পল দিই বাংলাদেশের, ধরুন মেট্রো রেল হচ্ছিল, মেট্রো রেল কাজ হওয়ার সময় গত লাস্ট 5 বছর বা 8 বছর, যত বছর ধরেই হচ্ছিল বা 10 বছর ধরে, অনেক প্রবলেম হচ্ছিল না রাস্তাঘাট দিয়ে চলা ফেরা, গেট। বাট আজকে দেখুন, যখন মেট্রো রেলটা চালু হয়ে গেছে, তখন সেখানে কত লোকের সুবিধা তৈরি হচ্ছে। কোনো যানজট ছাড়াই একটা লোক যে রাস্তাটা আগে 2 ঘন্টা 2.5 ঘন্টায় ক্রস করতো, সেই রাস্তাটা এখন 30 মিনিটে 40 মিনিটে চলে আসছে। সো এরই ডেভেলপমেন্ট রাতারাতি হবে না যে আজকে শুরু করলাম কালকে থেকে তার রেজাল্ট পাবো, নো। আপনার ক্ষেত্রেও তাই, যদি আপনি একটা ডেভেলপমেন্টের জন্য প্রসেসের মধ্যে আসেন, সেটা রেগুলার আপনাকে ডেভেলপ করতে হবে, এবং এডুকেশনের মাধ্যম দিয়ে আপনাকে সেটা করতে হবে। মেক এ হ্যাবিট অফ রিডিং ইন্সপিরেশনাল বুক, চেষ্টা করুন প্রতিদিন ইন্সপিরেশনাল বুক পড়ার, সফল লোকেদের কাহিনী পড়ার, ইন্সপিরেশনাল বুক, যেটা আপনাকে সফলতার দিকে নিয়ে যেতে পারে। অ্যান্ড ওয়াচিং ইন্সপিরেশনাল ভিডিওস, ইন্সপিরেশনাল ভিডিওস আছে, ইন্সপিরেশনাল বুকস আছে, এগুলো রেগুলার একটা হ্যাবিটের মধ্যে আনুন, যেগুলো আপনার কম্পিটেন্সকে, আপনার কনফিডেন্সকেও বাড়াবে, কম্পিটেন্সকেও বাড়াবে, দক্ষতাকেও বাড়াবে। যখনই আপনার দক্ষতা বাড়বে আপনি অটোমেটিক্যালি অনেক বেশি কনফিডেন্ট হবেন। পয়েন্ট নাম্বার 14, সেট এ স্মল গোল অ্যান্ড অ্যাচিভ ইট। খুব সহজ কথা। ঠিক আছে, লোক সহসায় একটা বড় ভুল করে, যে পিপল অফেন মেক দ্য মিস্টেক অফ শুটিং ফর দ্য মুন। যে একটা মিস্টেক করে, একদম সে একদম চাঁদকে টার্গেট করে নেয়। ঠিক আছে, অ্যান্ড অনেক বড় টার্গেট নেওয়ার ফলে সে ফেল করে। আর যখনই সে ফেল করে সে ডিসকারেজড হয়। ঠিক আছে,
তার মধ্যে নেগেটিভিটি আসে, পারলাম না, আমার দ্বারা হবে না, অনেক ভাবনা চিন্তা চলে আসে। পরিবর্তে কি করা উচিত? শুট ফর সামথিং মাচ মোর অ্যাচিভেবল। এমন কিছু টার্গেট নেওয়া উচিত যেটা অ্যাচিভেবল হবে। ছোট ছোট টার্গেট, অ্যাচিভেবল টার্গেট। সেট এ গোল ইউ নো ইউ ক্যান অ্যাচিভ। এমন একটা গোল সেট করুন যেটা আপনি জানেন যেটা আপনার পক্ষে অ্যাচিভ করা পসিবল। তাহলে লং রানে আপনি যাবেন। ধরুন একজন ব্যক্তি সে টার্গেট করেছে ভেস্টিজে, আমি 2 বছরের মধ্যে বা 4 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে 10 লাখ টাকার ইনকামে যাব। ঠিক আছে। আর একজন ব্যক্তি টার্গেট করেছে সেই মুহূর্তে যে আহ, আমি আহ, আমার এই 6 মাসের প্ল্যান হচ্ছে আমি কি করে এখানে 30 থেকে 50 হাজার টাকা ইনকাম করবো। তারপর তার টার্গেট হচ্ছে যে মিড টার্ম গোল, আমি 2 বছরের মধ্যে এই বিজনেস থেকে কিভাবে 1 লক্ষ টাকা ইনকাম করবো। 2 বছরের মধ্যে যখন সে তার 1 লক্ষ টাকার ইনকামের জায়গায় যাচ্ছে, তখন সে টার্গেট করছে নেক্সট 4 ইয়ার্স এর মধ্যে, নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে, অর্থাৎ তার বিজনেস শুরু করার 4 বছরের মধ্যে সে কিভাবে 1 লক্ষ টাকাটাকে 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকায় নিয়ে যাবে। এটা অনেক ফিজিবল টার্গেট। এবং যখন সে 4 থেকে 5 লক্ষ টাকার অ্যাভারেজ ইনকাম আসবে, তখন সে টার্গেট করতে পারবে, ওকে ফাইন, ফাইন, যে আমি নেক্সট 2 বছরের মধ্যে আমার ইনকামটাকে জাস্ট ডাবল করবো, 3 লক্ষ টাকাটাকে আমি 6 লক্ষ টাকা করবো। সো উইদিন এ 5 ইয়ার্স, 5 to 8 ইয়ার্স স্প্যানে যে কোনো একটা সাধারণ ব্যক্তি যে নেটওয়ার্ক মার্কেটে খুব এক্সপার্ট নয়, বাট শুধু পজিটিভ থিঙ্কিং, তার কনফিডেন্স লেভেল, তার লিডারশিপ লেভেল গ্রো করার মাধ্যমে, যে কোনো ব্যক্তি যে কোনো প্রফেশন থেকে আসা ব্যক্তি 5 থেকে 7 বছরের মধ্যে 5 লক্ষ টাকা প্লাস ইনকামের জায়গায় যেতে পারে। এটা পসিবল। আমি এটা খুব মিনিমামটা বলছি, এর থেকেও অনেক বেশি টাকা রোজগারে অনেকেই গেছে ভেস্টিজ অলরেডি, বাট সেটা যেতে পারে। কিন্তু আমি অ্যাক্টিভিটির মধ্যে নেই, শুধু প্ল্যান করছি আমার চেকটাকে আমি বাড়াবো এই লেভেলে, বাট উইদাউট এ প্রপার প্ল্যান। ঠিক আছে, আমি আমার চেকটাকে কন্টিনিউ যদি ধরে রাখতে না পারি, আমার বিজনেসটাকে ধরে রাখতে না পারি, সো আমি 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 কি করে গ্রো করব? সাপোজ ধরুন ভেস্টিজ এখানে আপনারা যারা আছেন, আপনারা প্রত্যেকেই জানেন যে আপনার চেকটা কিসের উপর আসে। চেকটা আসে আপনার সে মাসের কারেন্ট লেভেলের উপর। ঠিক আছে। সো ধরুন আমি আমার এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরুন আমি ডিইউসিডি হয়েছি, ঠিক আছে, ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর হয়েছি, হাইয়েস্ট লেভেলে আছি। বাট কোনো মাসে, এটা তো আমার পার্মানেন্ট লেভেল, বাট কোনো মাসে যদি আমি ডিসিডি হই, ডাবল ক্রাউন ডিরেক্টর লেভেল অ্যাচিভ করি, তাহলে আমার চেকটা কি ডিইউসিডি হিসেবে আসবে না ডিসিডি হিসেবে আসবে? ডিসিডি হিসেবে আসবে। সো প্রত্যেকটা লোক এই এই ফ্যাক্টস গুলো বোঝা উচিত যে আমার আমি ধরুন ক্রাউন, বাট আমি হয়তো লাস্ট মান্থে গোল্ড কোয়ালিফাই করলাম বা সিলভার কোয়ালিফাই করলাম, তাহলে আমার চেকটা ক্রাউন হিসেবে আসবে না। আমি প্রেজেন্ট মান্থে যে বিজনেসটা করেছি, যতটা করেছি, সেগুলো সেই হিসেবে আসবে। হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, আমি যদি ক্রাউন হয়ে আমি হাউস ফান্ড কোয়ালিফাই করে যাই, আমি সিলভার থাকলেও হাউস ফান্ড পাবো আমার ভলিউমের উপর বেস করে, আমি ট্রাভেল ফান্ড পাবো, আমি কার ফান্ড পাবো, আমার সমস্ত বেনিফিটস অ্যাজ এ ক্রাউন যেগুলো পাওয়া উচিত সেগুলো পাবো। কিন্তু টার্ন ওভার যা করবো সেটার উপর বেস করেই না পাবো। ক্লিয়ার? সো এই কারণে যেটা হচ্ছে যে একটা স্মল গোল নিন, সেই স্মল গোলটাকে অ্যাচিভ করুন। তাহলে কি হবে? সেট এ গোল ইউ নো অ্যান্ড ইউ ক্যান অ্যাচিভ। এমন একটা গোল ধীরে ধীরে, যারা আপনারা শুরুয়াতের দিকে আছেন, ছোট ছোট গোল নিন, যে 5,000 টাকার চেকের, 10,000 টাকার চেকের, 15,000 টাকার চেকের, 20,000 টাকার চেকের, সেটাকে অ্যাচিভ করুন। যে এই মাসে আমি 6টা ফ্রন্ট লাইন করবো, একটা ছোট টার্গেট। ঠিক আছে, এই মাসে আমার টিমের মধ্যে আমি 15 জনকে কনসিস্টেন্সি করাবো, এই মাসে আমার টিমের মধ্যে আমি এতজনকে রিপারচেজ করাবো। ছোট ছোট টার্গেট, এবং সেগুলোকে অ্যাচিভ করুন, দেখবেন আপনার কনফিডেন্স বুস্ট হচ্ছে। সো গেট হ্যাপি টিপ হচ্ছে সেট ওয়ান গোল, টেক দ্য ফার্স্ট স্টেপ, নো ম্যাটার হাউ স্মল, টু অ্যাচিভ দ্যাট গোল রাইট নাও। যে একটা ছোট্ট গোল সেট করুন এবং ফার্স্ট স্টেপ নিন সেটাকে অ্যাচিভ করার জন্য। কোনো ব্যাপার নয় সেই গোলটা কতই ছোট হোক না কেন, বাট সেটাকে আজকে এখনই অ্যাচিভ করুন। ব্রেক এ গোল ইন্টু স্টেপস। যদি যে কোনো একটা গোল সেট করেছেন, ধরুন আপনি টার্গেট করেছেন আমি নেক্সট 6 মাসের মধ্যে 50,000 টাকার যাবো,
তাহলে ব্রেক এ গোল ইনটু স্টেপস। তাহলে 6 মাসে যদি যেতে হয়, তাহলে আমাকে টার্গেট করতে হবে আমাকে 3 মাসের মধ্যে আমার চেকটাকে আমি কি করে 20 থেকে 30 হাজার টাকায় নিয়ে যাবো। সো ইউ আর মোর লাইকলি টু সাকসিড যদি আপনি ছোট ছোট টার্গেট সেট করে নেন। তো যদি আপনি চিন্তা করেন যে আমি যদি 3 মাসের মধ্যে যদি 30 হাজার টাকার ইনকামে যেতে চাই, তাহলে আমার এই মাসে মিনিমাম টার্গেট হওয়া উচিত যে আমি এই মাসে কি করে 5 থেকে 7 হাজার বা 8 হাজার টাকার চেকে যাব। সিম্পল। এবং আমি এখান থেকে যদি 20 হাজার টাকার চেকে যেতে চাই, তাহলে আমাকে টার্গেট কি করতে হবে যে আমার টিমে যেন আমি 2 জন 3 জন ব্যক্তিকে সেট করতে পারি যারা 5 থেকে 10 হাজার টাকার ইনকামে যাবে। আর অটোমেটিক্যালি আপনার টিমে 4 থেকে 5 জন বা 6 জনের ইনকাম যদি আপনি 20 হাজার টাকা করে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার চেক অটোমেটিক 50 হাজার টাকার যাবে। সো স্মল সাকসেস ফুয়েল বিগ চেঞ্জ। যদি ছোট ছোট সাকসেসের তৈরি হয়, সফলতা আসে, সেটা ফুয়েল করে। সেটাই যেমন আমরা আহ, একটা আগুনের মধ্যে যদি ঘি দিয়ে দিই বা কেরোসিন দিয়ে দিই, সেটা যেমন আরো উদ্দীপিত হয়ে আগুনটা জ্বলে ওঠে, ঠিক সেরকম এই ছোট ছোট সফলতাগুলো আপনার জীবনে একটা বড় চেঞ্জ নিয়ে আসবে। চেঞ্জ এ স্মল হ্যাবিট, চেঞ্জ এ স্মল হ্যাবিট, নট এ বিগ ওয়ান। রাতারাতি আপনি একটা হ্যাবিটকে চেঞ্জ করতে পারবেন না। ধরুন যারা স্মোকিং করে, যারা সিগারেট খায়, সে যদি মনে করে যে আমি হঠাৎ করে মনে হলো যে একটা লোক টানা 15 বছর 30 বছর ধরে সিগারেট খেয়ে আসছে, সে হঠাৎ মনে করলো যে আমি সিগারেটটা ছেড়ে দেবো, সহজ হবে? সহজ হবে না। জাস্ট এ স্মল, ধরুন একটা হ্যাবিট, যে আচ্ছা আমি তো আহ, কোনো জিনিস আহ, লিখি না, এবার থেকে লিখে রাখবো। তো জাস্ট এ স্মল, লাইক রাইটিং থিংস ডাউন, একটা ছোট্ট হ্যাবিটের মধ্যে আপনি চেঞ্জ করুন। সেই টেবিলটা কি? সেটা হচ্ছে যে আমি এবার থেকে লেখা শুরু করব, আমার রাইটিং হ্যাবিট শুরু হবে, আমি ডায়েরিটা লিখবো, আমি অ্যাফার্মেশন লিখবো, বা আমি যে গোল সেট করেছি সেটা টার্গেটটা লিখবো। অথবা আপনি টার্গেট করুন, আচ্ছা আমি ঘুম থেকে তো সকাল 10টার আগে উঠতে পারি না, আপনি রাতারাতি হঠাৎ মনে হয় কালকে থেকে আমি 6টায় উঠবো, একদমই পারবেন না। আপনি টার্গেট করুন, ওকে ফাইন, আমি চেষ্টা করি আগামীকাল আমি 10 মিনিট আগে ওঠার। এটা আপনি টার্গেট নিতে পারেন। আবার টার্গেট করতে পারেন আমি ঘুম থেকে ওঠার পর ফার্স্ট কাজ আমি যেটা করব, আমি 1 গ্লাস জল খাবো, 1 গ্লাস পানি খাবো ওয়েন ইউ ওয়েক আপ। আমার সারাদিন বডিতে যে পানিটা দরকার, বা সারা রাত আমি বডিতে যে পানিটা দিইনি, সেটার জন্য আমার এখন একটা, আমার জল খাওয়া দরকার বা পানি খাওয়া দরকার। আমি সেটা একটা হ্যাবিট, গুড হ্যাবিট আমি করলাম। সামথিং স্মল দ্যাট ইউ নো ইউ ক্যান ডু, এমন একটা টার্গেট সেট করুন যেটা আপনি করতে পারবেন। ডু ইট ফর এ মান্থ, আপনি 1 মাস সেই কাজটা কন্টিনিউয়াসলি করুন। যখন আপনি কাজটা অ্যাকমপ্লিশ করবেন, কমপ্লিট করতে পারবেন, ইউ উইল ফিল লাইক এ মিলিয়ন বাক্স। যে আপনার মনে হবে যে ওকে ফাইন, আমি আগে 10টার আগে ঘুম থেকে উঠতে পারতাম না, বাট আমি 10 মিনিট 10 মিনিট করে এগিয়ে আমি এখন 10টার জায়গায় 8টায় উঠতে পারছি সকালে, এবং আমার 2 ঘন্টার সময় সারাদিনে বেশি পাচ্ছি। আপনার মনে হবে আপনি লক্ষ লক্ষ টাকা উইন করেছেন। এই ধরনের একটা অনুভূতি আপনার কাছে আসবে। যে হ্যাবিটটা, ধরুন আপনি মনে করলেন যে আপনি সিগারেট ছাড়তে পারছেন না, ঠিক আছে, এবার আপনি চিন্তা করুন আপনি সারাদিনে হয়তো 1 প্যাকেট সিগারেট খেতেন, সারাদিনে হয়তো 10টা বা 20টা সিগারেট খেতেন। আপনি টার্গেট নিন যে আমি, ঠিক আছে, আমি আজকে অন্তত 2টো বা 3টে সিগারেট কম খাবো। এরকম সারা মাসে আপনি ট্রাই করতে 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 দেখা যাবে যে আপনি 30 দিন পর যেখানে আপনি 15টা 20টা সিগারেট খেতেন, সেখানে আপনি হয়তো 3টে বা 4টেতে চলে এসেছেন। এবার যখন আপনি দেখবেন যে ওকে ফাইন, আমার 20টা ছাড়া দিন চলতো না, এখন আমি 3টে 4টেতে চলতে পারছি, এটা আপনাকে আরো ইন্সপায়ার করবে, মোটিভেট করবে যে ওকে ফাইন, আমি হয়তো আর 1 মাসের মধ্যে সিগারেটটা কুইট করতে পারবো। এবং এভাবে আমি দেখেছি অনেক লোককে সিগারেট কুইট করতে। সো স্মল চেঞ্জ এ স্মল হ্যাবিট, ছোট ছোট হ্যাবিট, সেগুলোকে চেঞ্জ করা। ঠিক আছে, ধরুন খুব রেগে যাচ্ছেন, ঠিক আছে, আপনার এটা এটা তো একটা বাজে হ্যাবিট, ঠিক আছে, ওকে ফাইন, যখন আপনি ভাবছেন আপনার খুব রাগ হচ্ছে, আপনি তো পজ দিন, আপনি অন্য কিছু ভাবুন, আপনি উল্টো দিক থেকে গুনতে শুরু করুন। বাট আপনি একটা পজ দিন যে ওকে ফাইন, আমি এই রিয়াকশনটা করলে আমার লাভ কি হবে, লস কি হবে। যদি আপনি এই 10 মিনিট কোনো কিছু রিয়াকশন করার আগে আপনি যদি নিজেকে নিয়ে ভাবেন যে আপনার রিপারকেশনের, রিয়াকশনের রেজাল্টস কি হতে পারে, দেখবেন ম্যাক্সিমাম সময় আপনি ভুল, মানে যে রিয়াকশনটা নিয়েছেন সেটার উল্টো রিয়াকশন আপনি নিয়ে নেবেন। পয়েন্ট নাম্বার 16, ফোকাস অন সলিউশনস। ফোকাস অন সলিউশনস। যদি আপনি আপনার সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসী হতে চান, তাহলে ইফ ইউ আর এ কমপ্লেইনার, যদি আপনি এমন একজন ব্যক্তি যে শুধু কমপ্লেন করে, শুধু নেগেটিভ
পয়েন্টস নিয়ে আঁকড়ে থাকে, অর ফোকাস অন প্রবলেমস, শুধু প্রবলেমের দিকেই ফোকাস করে, চেঞ্জ ইউর ফোকাস নাও। আপনার ফোকাসটাকে চেঞ্জ করাটা খুব জরুরি। Focusing on solutions instead of problems is one of the best thing you can do for your confidence and your career. আপনার কেরিয়ারের জন্য, আপনার সফলতার জন্য, আপনার জীবনে উন্নতি করার জন্য, জীবনের সফলতার জন্য সবচেয়ে বেস্ট যদি কোনো জিনিস হয়ে থাকে সেটা হচ্ছে, এবং আপনার আত্মবিশ্বাসকেও বাড়ানোর জন্য সেটা হচ্ছে যে আপনার ফোকাসটা প্রবলেম থেকে সরিয়ে সলিউশনের দিকে রাখা। যদি আপনার প্রবলেমটা আপনি আপনার ফোকাসটা আপনি প্রবলেমের দিকে থেকে সরিয়ে সলিউশনের দিকে না রাখেন, তো আপনি আজীবনই ওই প্রবলেমের মধ্যে ডুবতে থাকবেন এবং প্রবলেম থেকে জীবনে কোনোদিন বেরোতে পারবেন না। সো একদম ওয়ান অফ দ্য বেস্ট, এই 22টা টিপসের মধ্যে দ্য বেস্ট হচ্ছে এটা, ফোকাস অন সলিউশনস। বিজনেস করতে গেলে, জীবনে চলতে গেলে প্রত্যেকটা পদক্ষেপেই কিছু না কিছু প্রবলেমস আপনার সামনে আসবে। হাউ টু ওভারকাম ইট, সেটাকে কি করে আমি অতিক্রম করব, আমি তার সফলতার জন্য সেটা সলিউশন, সমাধান কি বার করব, সেটার উপর বেস করেই কিন্তু কি আপনার জীবনে এগোতে পারবেন। আপনি দেখবেন ম্যাথামেটিক্সে যারা খুব ভালো হয়, অঙ্কে যারা খুব ভালো হয়, তারা কি করে, তারা জটিল অঙ্কগুলোকে সলিউশনিত করে, তাদেরকে ওই জন্য আমরা সবচেয়ে বেশি মেধাবী মনে করে থাকি। কেন? কারণ সেখানে প্রবলেম সলভিং হয়। ধরুন আমরা বিজ্ঞান যারা পড়ে, সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে, ফিজিক্স, কেমিস্ট্রি, সেখানে কি ইকুয়েশনস, ফর্মুলেশনস, সেগুলো দিয়ে কি হয়, গভীর গভীর তত্ত্ব, জটিল জটিল তত্ত্ব এই ফর্মুলেশনস এর মাধ্যম দিয়ে সলিউশনে আসে, এবং সেখান থেকেই এক একটা আবিষ্কার হয়, এক একটা পয়েন্টস তৈরি হয়, যৌক্তিকতা তৈরি হয়। ঠিক আছে, বিজ্ঞান ভিত্তিক যৌক্তিকতা তৈরি হয়। তো সেগুলো যারা, ওই জন্য আমরা বিজ্ঞানীদের অনেক বেশি ট্যালেন্ট করি, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের অনেক বেশি রেসপেক্ট করি। রিজনটা কি, যে তারা আসলে সলিউশনের জন্য কাজ করে যাচ্ছে, জটিল জটিল সমস্যার সমাধান করছে। সো আপনার বিজনেসের ক্ষেত্রেও, আপনার রিলেশনশিপের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা আসবেই, কিন্তু আপনি প্রবলেমে ফোকাস না করে ফোকাস অন দ্য সলিউশনস, আপনি লাইফে গ্রো করতে পারবেন। লাস্ট একটা সুন্দর কথা আছে যে দ্য উইনার ইজ অলওয়েজ পার্ট অফ দ্য সলিউশনস। যারা সফল হয় জীবনে তারা অলওয়েজ পার্ট অফ দ্য সলিউশন হয়, আর যারা লুজার হয় তারা অলওয়েজ পার্ট অফ দ্য প্রবলেম হয়। ঠিক আছে, আপনি জাস্ট নিজেকে ভেবে দেখুন, যে নিজেকে প্রশ্ন করুন, এবং সেটা আপনাকে এখানে আমাকে দর্শকের সামনে বা আমাকে বলতে হবে না, শুধু নিজে আপনি সেটা স্বীকার করুন যে আপনি কি বেশিরভাগ সময় প্রবলেম নিয়ে থাকেন, না আপনি সলিউশন নিয়ে থাকেন। আপনি দেখবেন যে আপনি জীবনে যারা, না আমি তো অনেক বেশি প্রবলেম দিয়ে থাকি, আপনি দেখবেন আপনার জীবনে অনেক দুঃসহ সময় গেছে, আপনি লুজার হয়েছেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর দেখবেন যারা প্রবলেমের দিকে খুব বেশি ফোকাস করেনি, তারা কন্টিনিউয়াস সলিউশনের দিকে এসছে, তারা কিন্তু অলওয়েজ উইনার থেকেছে, তারা অলওয়েজ জিততে পেরেছে, তারা গ্রো করেছে। পয়েন্ট নাম্বার 17, স্মাইল। অ্যানাদার ট্রাইড ওয়ান, যে স্মাইল করা, একটু হাসা, ঠিক আছে, এটা কাজ করে, ইট ওয়ার্কস। আই ফিল ইনস্ট্যান্টলি বেটার ওয়েন আই স্মাইল। আপনি দেখবেন যে কোনো সময় আপনি যদি একটু স্মাইল করতে পারছেন, আপনি বেটার ফিল করবেন। ইট হেল্প মি টু বি কাইন্ডার টু আদার অ্যাজ ওয়েল। এটা আমাকে হেল্প করে অন্যের লোকের প্রতি দয়াশীল হতে। আপনি দেখবেন হাসতে হাসতে কাউকে গালাগালি দেওয়া যাবে না। আপনি কি খুব রাগ দেখাতে পারবেন একটা লোককে, কিন্তু আপনি মুখে হেসে যাচ্ছেন? সো দুটো জিনিস একসাথে হয় না। সো হাসতে জানাটাও, হাসতে পারাটাও কিন্তু অনেক একটা বড় আর্ট। এটা আপনাকে অনেক কনফিডেন্স দেবে, কনফিডেন্সের সঙ্গে আপনি করতে পারবেন। বি গ্রেটফুল, বি গ্রেটফুল। আপনার কৃতজ্ঞতাবোধ থাকা উচিত। আমরা একটা পয়েন্টস আগে দেখেছিলাম, গ্র্যাটিটিউড, অর্থাৎ যেখান থেকেই আপনি যা পাচ্ছেন না কেন, আপনার সেখানের প্রতি একটা, হ্যাঁ, একটা কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। লাইক এই যে সূর্য থেকে আমরা আলো পাচ্ছি, এই যে গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, আবার আমাদের নাইট্রোজেন গ্যাসটাকে ও অ্যাবজর্ব করে নিচ্ছে, তো সেইটুকুনি থেকে শুরু করে, ঠিক আছে, আপনি চলার পথে আপনার জীবনে যত ও, ব্যক্তিত্ব এসছে, যাদের থেকে কিছু শিখেছেন, জেনেছেন, বা আপনার চলার পথে, আপনার সফলতার পথে যারা কোনো না কোনোভাবে অংশীদার ছিল, তাদের প্রত্যেকের প্রতি আপনার যেরকম গ্র্যাটিটিউড থাকা উচিত, এবং আপনার বি গ্রেটফুল। যদি আপনি কারো কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা নিয়েছেন, তাহলে আপনার কি হতে হবে, আপনার তার প্রতি গ্রেটফুল থাকাটা খুব জরুরি।
আই এম এ ফার্ম বিলিভার ইন গ্র্যাটিটিউড, অর্থাৎ আপনাকে খুব ফার্ম বিলিভার হতে হবে এবং আপনাকে বিশ্বাস করতে হবে যে নিজের এই গ্রেটফুলনেস রাখাটা জরুরি। when being grateful or what you have in life for what others have given you, যে আপনাকে গ্রেটফুল থাকতে হবে যে হোয়াট ইউ হ্যাভ ইন লাইফ, যেটা আপনি পেয়েছেন, যেটা আপনার কাছে আছে, সেটা নিয়ে যেমন আপনি গ্রেটফুল থাকবেন, কৃতজ্ঞ থাকবেন। ফর হোয়াট আদার্স হ্যাভ গিভেন ইউ, অন্য লোকেরা আপনাকে যা দিয়েছে সেটার জন্য, যেটুকুনি দিয়েছে সেজন্য আপনাকে গ্রেটফুল থাকতে হবে। ইজ এ ভেরি হাম্বলিং অ্যাক্টিভিটি, ইজ এ ভেরি হাম্বলিং অ্যাক্টিভিটি। এটা একটা এমন একটা অ্যাক্টিভিটি, এমন একটা অ্যাকশন, এটা হচ্ছে একটা লোককে বিনয়ী হতে শেখায়, হাম্বল হতে শেখায়। It can also be very positive and rewarding activity that will improve your self image. এবং এটা এমন একটা কাজ, এমন একটা পজিটিভ কাজ, এবং এটা আপনাকে একটা পুরস্কারও দেয়। কি পুরস্কার? আপনার সেলফ ইমেজটাকে, ঠিক আছে, বাড়তে সাহায্য করে, আপনার সেলফ ইমেজটাকে বাড়তে সাহায্য করে। ইটস নট হ্যাপিনেস দ্যাট ব্রিংস আস গ্র্যাটিটিউড, ইটস গ্র্যাটিটিউড দ্যাট ব্রিংস আস হ্যাপিনেস। অনেক সময় মনে করে আমি যদি খুব হাসি খুশি, খুব জীবনে সুখী হয়ে থাকি, তাহলেই বোধহয় আমার জীবনে এই গ্র্যাটিটিউডটা চলে আসবে। এটা ভুল কথা। আসলে আপনার ভেতরে যদি গ্র্যাটিটিউড থাকে, গ্রেটফুলনেস থাকে, কৃতজ্ঞতা বোধ থাকে, তাহলেই আপনার জীবনটা অনেক হাসি খুশির হতে পারে। পয়েন্ট নাম্বার 19, এম্পাওয়ার ইয়োরসেলফ উইথ নলেজ। আপনাকে নিজেকে এম্পাওয়ার করুন, নিজেকে শক্তিশালী করুন, নিজেকে বলিষ্ঠ করুন। কি দিয়ে? নলেজ দিয়ে, জ্ঞান দিয়ে, জ্ঞান দিয়ে। আমি বলবো যে ওই ফেসবুক ইউনিভার্সিটির জ্ঞান না, বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জ্ঞান না। সেখানে আমি প্রচুর আর্টিকেল দেখি, প্রচুর তথ্য দেখি, তথ্য বিকৃত করে করে বিভিন্ন ধরনের, সেটা কখনো ধর্মীয়, সেটা কখনো রাজনৈতিক, সেটা কখনো সামাজিক, ঠিক আছে, সেটা কখনো বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যে প্রচার কন্টিনিউয়াস আমরা করছি। কিন্তু এবং সেই প্রচারটার মাধ্যমে দিয়ে ফেসবুকের একটা ব্যাড, যে লোক ফেসবুকে দেখে বা গুগলে দেখে ওটাকে সত্যি অনেক সময় মেনে নিচ্ছে। সো দ্যাট ইজ রং। সঠিক নলেজ, সঠিক জ্ঞান আরোহণ করাটা খুব জরুরি। সো এম্পাওয়ারিং ইয়োরসেলফ ইন জেনারেল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজিস ফর বিল্ডিং সেলফ কনফিডেন্স। যে নিজে আপনি আত্মবিশ্বাসী হতে চান, তার জন্য বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে নিজেকে এম্পাওয়ার করা, নিজেকে তৈরি করা, পড়াশুনো করা, সঠিক তথ্য ইনফরমেশন করা। কেউ একটা কিছু বলে দিল, সেটাকে নিয়ে না চলে যাওয়া। আজকে আমি অনেক সময় দেখছিলাম যে যে একজন ব্যক্তি, সে অনেক ভুল তথ্য, সামাজিক ভাবে, সামাজিক ঘটনা বা ভুল তথ্য ফেসবুকে দিচ্ছে, এবং পারপাসলি দিচ্ছে হয়তো, বা না জেনে দিচ্ছে, এটা হতে পারে। এবং আমি ব্যাকগ্রাউন্ড চেক করে দেখলাম সে একজন টিচার। সো আমি তখন অবাক হলাম যে যে লোক এত অসহিষ্ণু, যে লোক এত আহ, মানে কোনো তথ্য যাচাই না করে একটা পোস্ট করে দিচ্ছে ফেসবুকের মতন জায়গায়, তো প্রথমত নিজের ইমেজটাকে সে খারাপ করছে। আর তার যে ছাত্ররা হবে, তার কাছ থেকে যে এডুকেশন নিচ্ছে, তাদের সিচুয়েশনটা কি দাঁড়াবে? তো সুতরাং যে এটা খুবই জরুরি যে আসলে যে কোনো তথ্য, যা কিছুই আমরা দেখছি শুনছি, এটা আসলে কতটা সত্যি, সেটার একটা রাইট অবজারভেশনে যাওয়া, ঠিক আছে। সেই জন্য নিজেকে শিক্ষিত করে তোলা, নিজেকে নলেজেবল করে তোলা, নিজেকে জ্ঞানী করে তোলাটা খুব জরুরি, উইথ রাইট এডুকেশন, উইথ রাইট ইনফরমেশন। নট যে ফেসবুক ইউনিভার্সিটি বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে শিখে নয়, কারণ সেখানে সব তথ্যই যে সঠিক সেটার কোনো নিশ্চয়তা নেই। সো পয়েন্ট নাম্বার 19, সেলফ কনফিডেন্স বাড়ানোর সবচেয়ে আরো একটা বড় উপায় হচ্ছে যে নিজেকে এম্পাওয়ার করা, নিজেকে নলেজেবল করা। পয়েন্ট নাম্বার 20, গেট অ্যাক্টিভ। গেট অ্যাক্টিভ। একটা কথা আছে, ডুইং সামথিং ইজ অলমোস্ট অলওয়েজ বেটার দেন নট ডুইং এনিথিং। অর্থাৎ কোনো কিছু করা, অল্প কিছু করাও অনেক ভালো কোনো কিছু না করার থেকে। সো ডুইং সামথিং কুড লিড টু মিস্টেক্স। আপনি কিছু করলে আপনি হয়তো কিছু মিস্টেক করবেন, ভুল করবেন, বাট মিস্টেক্স আর পার্ট অফ লাইফ। ভুল আমাদের জীবনের একটা পার্ট। আপনি যে কোনো কাজ করতে যাবেন, প্রথম আপনার ভুল হবেই। নতুন চাকরিতে গেলেন, নতুন সেলস করতে গেলেন, নতুন বক্তব্য রাখতে গেলেন, সে আপনি একজন শিক্ষক হোক, একজন ব্যাংক এমপ্লয়ি হোক, যে কোনো প্রফেশনে আপনি যাবেন,
আপনি কাজ শুরুর দিকে অনেক ভুল করবেন, এবং এটা পার্ট অফ লাইফ। ভুল করলেই তো শিখবেন। যে কাজ করে তাই সেই তো ভুল করে। সো ইটস ইটস দ্য ওয়ে হাউ উই লার্ন। এটাই হচ্ছে পদ্ধতি যে কিভাবে আমরা আসলে লার্ন করি। উইদাউট মিস্টেক্স উই উড নেভার গেট বেটার। যে মিস্টেক্স ছাড়া আমরা, ভুল ছাড়া আমরা কখনোই বেটার হতে পারবো না। উইদাউট মিস্টেক্স উই উড নেভার গেট বেটার। ইফ ইউ স্টার্ট নাও ইউ উইল স্টার্ট সিইং রেজাল্টস। আপনি যদি এখন থেকে শুরু করেন, আপনি এখন থেকে রেজাল্ট পেতে শুরু করবেন, ওয়ান ডে আর্লিয়ার দেন ইফ ইউ ওয়েট আনটিল টুমরো, স্টার্ট টুডে। সো গেটিং রেজাল্টস ওয়ান ডে আর্লিয়ার। আপনি এখন শুরু করলে আপনি একদিন আগে সফলতা পাবেন। আপনি যদি শুরু করেন কালকে থেকে, তাহলে সেই সময়ে সফলতা আসতে হয়তো একদিন দেরি হতে পারে, বাট যখন আপনি শুরু করবেন তখন রেজাল্ট আসবে। সো বি অ্যাক্টিভ। শুধু মাইন্ডসেট পজিটিভ করলাম, আমি ভাবলাম যে আমি অনেক সেলফ কনফিডেন্স হব, কিন্তু আমি তারপরেও প্রেজেন্টেশন শিখতে চাইলাম না, তারপরেও আমি অ্যাক্টিভ হলাম না, তারপরেও আমি অ্যাকশন নিলাম না, তারপরেও আমি টিমের সামনে কোনো বক্তব্য রাখতে পারলাম না। সো সেই বিষয়গুলো কিন্তু আমাদের শিখতে হবে, জানতে হবে। ঠিক আছে? সো গেট অ্যাক্টিভ ইজ ওয়ান অফ দ্য গ্রেট থিংস টু বিল্ড সেলফ কনফিডেন্স। আপনার সেলফ কনফিডেন্স বিল্ড করার জন্য এটা খুব জরুরি। ওয়ার্ক অন স্মল থিংস। আপনি কাজ করুন স্মল থিংস এর উপর, ছোট ছোট জিনিসের উপর কাজ করুন। ট্রাইং টু টেক অন এ হিউজ প্রজেক্ট অর টাস্ক ক্যান বি ওভারওয়েলমিং অ্যান্ড ডন্টিং অ্যান্ড ইন্টিমিডেটিং ফর এনিওয়ান। যে আমি শুরু করলাম, আমি এই মাসের মধ্যেই একটা স্টার হয়ে যাবে, এমন একটা বড় টার্গেট নিলাম। এবং এই ধরনের একটা টাস্ক যখন আপনি নেবেন, আপনার অনেক আপলাইন থাকবে, তারা খুব খুশি হয়ে যাবে। ঠিক আছে, ও আমার ডাউনলাইন এই মাসে জয়েন করে এই মাসে ডায়মন্ড হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, অনেক কিছু সে। এবং এটা এটা লোককে অনেক হয়তো ইন্সপায়ার করবে। বাট এইভাবে কাজ করার থেকে বেটার হচ্ছে লার্ন টু ব্রেক অফ স্মল চাঙ্কস। ছোট ছোট চাঙ্কে কাজটাকে ভাগ করুন। ওয়ার্ক ইন বাস্ট, অর্থাৎ আপনি টুকরো টুকরো করে কাজগুলোকে করুন। স্মল লিটল অ্যাচিভমেন্টস মেক ইউ ফিল গুড। ছোট ছোট অ্যাচিভমেন্ট আপনাকে ফিল করবে আহ, আপনি ভালো। অ্যান্ড দে অ্যাড আপ ফর টু বিগ অ্যাচিভমেন্টস। এবং ছোট ছোট অ্যাচিভমেন্টস গুলো সব মিলে, ঠিক আছে, আপনাকে একটা বড় জায়গায় অ্যাচিভমেন্ট দেবে। আপনি ডায়মন্ডস এর জন্য না ছুটে যদি আপনি মনে করেন আচ্ছা আমি আমার চারজন ডাউনলাইনের জন্য, তাদের সঙ্গে কাজ করার জন্য ছুটি, যে তাদেরকে আমি কি করে ব্রোঞ্জ করব, এবং সেই ব্রোঞ্জের মধ্যে আপনি খুঁজুন এর, এই ব্রোঞ্জ টিমের মধ্যে আমি দেখতে পাচ্ছি 6জন ব্যক্তি। আচ্ছা এই 6জন ব্যক্তিকে কি করে আমি এই মাসে 1000 কয়েন করে করাবো, তাহলে আমার এই ডাউনলাইন ব্রোঞ্জ হবে। এরকম 4জনের জন্য ছোট ছোট কাজ ব্রেক করে মিলে একটা টিম ওয়ার্ক করুন, দেখবেন আপনি ডায়মন্ড অটোমেটিক্যালি হয়ে গেছেন। ডোন্ট গো ফর ইয়োর ডায়মন্ডশিপ, গো ফর ইয়োর ডাউনলাইন্স অ্যাচিভমেন্ট। আপনার ডাউনলাইনের অ্যাচিভমেন্টস এর জন্য কাজ করুন, টার্গেট সেট করুন, ছোট ছোট মাইক্রো লেভেলে যান, ছোট ছোট টার্গেট অ্যাচিভমেন্টস এর মাধ্যমে আপনি অ্যাচিভ করার চেষ্টা করুন। সো লার্ন টু ওয়ার্ক লাইক দিস অল দ্য টাইম। সবসময় যা কাজ করবেন এইভাবে কাজ করার চেষ্টা করুন, অ্যান্ড সুন ইউ উইল বি সেলফ কনফিডেন্ট ম্যানিয়াক। সো ধীরে ধীরে আপনি কিন্তু সেলফ কনফিডেন্ট ম্যানিয়াক হয়ে যাবেন। আপনি বলছেন না আমি খুব কনফিডেন্ট, আমি একে তো অ্যাচিভ করিয়েছি, আমি ওকে অ্যাচিভ করিয়েছি। তো সুতরাং ডাউনলাইনকে অ্যাচিভ করালে অটোমেটিক্যালি বিজনেসে আমরা কি করতে পারি, আমরা অ্যাচিভ করতে পারি। যে গড আস্ক আস টু ডু স্মল থিংস ফর এ বিগ কিংডম, ডোন্ট হ্যাভ টু ডু ইট অল, ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট অল। মানে উপরওয়ালা ঈশ্বর আমাদের কি বলেন, আমাদের বলেন যে ছোট ছোট কাজ করো একটা বড় রাজ্যের জন্য বা শহরের জন্য বা পৃথিবীর জন্য। তিনি আমাদেরকে বলেন না যে তুমি একাই সব করো, বলেন না। সো এটা আপনার দায়িত্ব নয় যে পুরো আপনি কাজ করে একটা বড় প্রজেক্ট দাঁড় করাবেন, এটা কখনোই সম্ভব নয়। যদি আপনি আজকে পদ্মা ব্রিজের কথা ধরেন, যদি আপনি মেট্রো রেলের কথা ধরেন, যে প্রজেক্টগুলো বাংলাদেশে খুব সফলতার সঙ্গে হয়েছে, সেখানে কি একটা ব্যক্তি কাজ করেছে? না। হয়তো অনেক সময় প্রচারের তাগিদে সরকার তার ক্রেডিট পুরো নেয়, কিন্তু আসলে সেখানে হাজার হাজার লোকের ইনভলভমেন্ট, তাদের ব্রেন, তাদের মেরিট, ইভেন একটা মিস্ত্রিরও, একটা লেবারেরও সহযোগিতা রয়েছে ওই বড় কাজটাকে ডেভেলপ করার জন্য। অনেক লোক অনেক রকম ভাবে স্যাক্রিফাইস করেছে, তাদের জমি গেছে, বাড়ি গেছে, তারা হয়তো রিওয়ার্ডেড হয়েছে, বাট তারা তো তাদের একটা পার্ট দিয়েছে। সো দিজ আর অল ইম্পর্টেন্ট পার্ট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্লিয়ার ইয়োর ডেস্ক। ক্লিয়ার ইয়োর ডেস্ক। যেখানে একটা টেবিল দেখা যাচ্ছে মেসি, মেসি এখানে, মানে এটা খুব মানে এই টেবিলটাতে আসলে একটা লেখারও জায়গা নেই। সো দিস মাইট সিম লাইক এ স্মল অ্যান্ড সিম্পল থিং, এটা আপনার মনে হতে পারে যে অনেক ছোট এবং সিম্পল থিং,
দেন अगेन ফর সাম অফ ইউ ইট মাইট বি সো স্মল, বা আপনাদের কাছে মনে হতে পারে এটা এমন কি কাজ, টেবিলটাকে গুছিয়ে রাখলেই তো হয়। বাট ইট হ্যাজ অলওয়েজ ওয়ার্কড ওয়ান্ডার্স ফর মি। If my desk starts to get messy, the world around me is in chaos. Clearing off my desk is my way of getting a little piece of my life under control. It is the calm in the center of the storm around me. মানেটা হচ্ছে, আমি বলি, বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে আপনার ঘরে যদি প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে গোছানো থাকে তো আপনার কেমন লাগবে, আপনার সেই পরিবেশটা কেমন লাগবে? যথেষ্ট ভালো লাগবে। কিন্তু যদি আপনি মেসি করে রাখেন, আপনি আপনার ঘরের পরিবেশ, আপনার টেবিলে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, লেখার জায়গা নেই, পড়ার জায়গা নেই, বসার জায়গা নেই প্রপারলি, আপনার সেখানে কখনোই থাকবে না। এবং এটা যদি আপনার হ্যাবিটের মধ্যে চলে আসে, আপনি দেখবেন আপনার লাইফটাও ডিস্টার্ব থাকবে। ইটস অল মেসি। তো যে কোনো কাজ, এটা শুধুমাত্র একটা টেবিল পরিষ্কারের কথা বলছি না, যে আপনার বিজনেসে আপনার কাছে সামনে অনেক ধরনের চ্যালেঞ্জেস আসবে, অনেক ধরনের প্রবলেমস আসবে, অনেক ধরনের কোয়ারিজ আসবে। কোনো কিছুই ফেলে রাখবেন না, কোনো কিছুই ফেলে রাখবেন না। যতটাই, কত কোনো ডাউন লাইনের প্রোডাক্ট পাওয়া নিয়ে ইস্যু আছে, কোনো ডাউন লাইনের হয়তো চেক পাওয়া নিয়ে ইস্যু আছে, বা যেগুলো কাস্টমার সার্ভিসের কাজ, যদি কোনো কারণে সেটা হচ্ছে না, ইন্টারভেন করুন, সলভ করার চেষ্টা করুন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। যত জিনিস আপনি আপনার অনেকগুলো কাজ ফেলে রাখবেন, তখন কি হবে, সেটা হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট কাজ আর্জেন্ট হয়ে যাবে, কারণ আমাকে এর মধ্যে এছাড়া শেষ করতে হবে। তো সুতরাং ক্লিয়ার ইউর ডেস্ক। অলওয়েজ প্রতিদিন চেষ্টা করুন আপনার প্রতিদিনের কাজ, প্রতিদিন আপনার মেইল চেক করুন, তার রিপ্লাই দিন। প্রতিদিন আপনার যে কাজটা টুকুনি আছে সেখানে একটু একটুখানি করে নিন। যেরকম আমরা বলি যে যদি আমরা একটা একটা আপনার সন্তান যদি পরীক্ষা লেখাপড়া করছে, যদি তার সেমিস্টারের আগে বা তার এক্সামের আগে সে প্রতিদিন অল্প অল্প করে পড়াশোনা করে সে তৈরি থাকে, তাহলে তাকে কিন্তু পরীক্ষার 2 দিন আগে বা 7 দিন আগে সারা রাত দিন রাত পড়তে হয় না। ঠিক সেরকমই আপনি যদি আপনার যা কাজগুলো আসছে সেগুলো যদি রেগুলার বেসিসে করে ফেলতে থাকেন, তাহলে একটা ক্যাওস তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। সো আপনি দেখবেন যে যত বেশি গুছিয়ে আপনি কাজ করতে পারবেন, যত বেশি আপনি আপনার আজকের দিনের কাজ আজকে শেষ করতে পারবেন, ঠিক আছে, তত আপনি দেখবেন আপনার লাইফটা কেওটিক হবে না। মানে মানে কি বলবো, কেওটিক বাংলা মানে ডিস্টার্বিং হবে না আর কি, বা আহ, মানে অনেক ধরনের মানে প্রপার বাংলা খুঁজে পাচ্ছি না, যে আপনার লাইফটা ডিস্টার্বিং হবে না, কেওটিক হবে না। সো সেইভাবে আপনার লাইফটা অনেক কন্ট্রোলে থাকবে, আপনি নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন। সো ইট ইজ দ্য কাম ইন দ্য সেন্টার অফ দ্য স্টর্ম অ্যারাউন্ড মি। এটা হচ্ছে যে আপনি চারিদিকে স্টর্ম হচ্ছে, ঝড় হচ্ছে, বাট আপনি কাম আছেন। আপনার ওই স্টর্ম, ওই ঝড় আপনাকে এফেক্ট করতে পারছে না, বিকজ আপনি আপনার কাজটা গুছিয়ে করেছেন। সো 22টা পয়েন্টস আমি আপনাদেরকে আজকে ডিসকাস করলাম, টোটাল 22টা পয়েন্টস। নাও হচ্ছে অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যান কি? রাইট ডাউন 3 থিংস দ্যাট ইউ ওয়ান্ট টু চেঞ্জ অ্যাবাউট ইউর সেলফ অ্যালং উইথ দ্য ডেডলাইন। যে এমন 3টে কাজ লিখুন, যে 3টে কাজ আপনি চেঞ্জ করতে চান, আপনার নিজের ব্যাপারে আপনি চেঞ্জ করতে চান, এবং সেটা একটা ডেডলাইন দিন যে এতদিনের মধ্যে আমি চেঞ্জ করতে চাই। হতে পারে 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, সেটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের অ্যাকশন নিতে চান, কি ধরনের জিনিস আপনি আপনার মধ্যে অ্যাডপ্ট করতে চান, বা আপনার মধ্যে লিমিটেশনস আছে সেটাকে আপনি, উইকনেস আছে সেটাকে স্ট্রেংথে পরিণত করতে চান। এই ধরনের 3টে পয়েন্টস আপনারা লিখবেন, ঠিক আছে? লিখে সেটার উপর কাজ করবেন। প্রয়োজনে ধরুন আপনি আহ, আমারও সাহায্য নিতে পারেন, বা আপনার আপলাইনের সাহায্য নিতে পারেন, যে ওই জিনিসটা যেটা আপনি চেঞ্জ করতে চান আপনার মধ্যে, সেটা করার জন্য কি অ্যাক্টিভিটি করা দরকার, কি ধরনের প্র্যাকটিস করা দরকার, সেটা আপনি ডেফিনেটলি আমাদের সাহায্য কারো যোগাযোগ করতে পারেন ও সাহায্য নিতে পারেন। সো উই লুক ফরওয়ার্ড টু কন্ট্রিবিউট ইন ইউর সাকসেস জার্নি। সো আমি আশা করব যে আপনার আত্মবিশ্বাসী যদি আপনি হতে পারেন, কেউ আপনাকে আটকাতে পারবেন না। কেউ আপনাকে আটকাতে পারবে না, না আপনার আপলাইন, না আপনার ডাউনলাইন, না কোম্পানি, না কেউ পলিটিক্স করতে পারবে, না নেগেটিভ ইনফ্লুয়েন্সার্স, ঠিক আছে? কেউ আপনাকে আটকাতে পারবে না যদি আপনি সফল হওয়ার জন্য নিজেকে আশা করে তুলতে পারেন। তো আমরা ডিসকাস করলাম 22খানা পয়েন্ট, যে 22খানা পয়েন্ট আপনাকে আপনাকে আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করবে। আর একবার আপনি যদি আত্মবিশ্বাসী হয়ে যান, আপনার কাছে লিডারশিপ বলুন বা যাবতীয় যা আপনি আহ, মনে করছেন এই বিজনেসটা করার জন্য আপনার নলেজ দরকার, জ্ঞান দরকার,
সাপোর্ট দরকার, এগুলো সব আপনাকে হতে হবে। এবং প্রথম দিন যে কথাটা আমি বলেছিলাম সেই কথাটাই আমি আপনাকে আজকেও বলবো, ঠিক আছে? আহ, যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে যে যদি আপনি যতক্ষণ পর্যন্ত আপনি ডিপেন্ডেন্ট থাকবেন কোম্পানির ওপর, আপ লাইনের ওপর, ডাউন লাইনের ওপর, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে বুঝতে হবে যে আপনি কনফিডেন্ট নন এখন অবধি নিজের ওপর, ঠিক আছে? সো নিজের ওপর কনফিডেন্ট হওয়াটা খুব জরুরি। চলুন, আজকে আমরা আমাদের সেশন এখানেই শেষ করছি।